এক ক্লিকেই জামিন আদেশ যাবে কারাগারে। এই সরকারের আমলে এই বিচার বিভাগের আলাদা সচিবালয়। একটা ক্লিক করবে, আদালতের রায় থেকে সরাসরি এটা জেলখানায় পৌঁছে যাবে, যে জেলখানায় আসামি আছে। পিআরকে জুলাই সনদের অন্তর্ভুক্ত করে গণভোট চায় জামায়াত সহ সমমনা দল। মানববন্ধনে উপদেষ্টাদের সমালোচনা। প্রতীক নিয়ে ইসির আচরণ স্বৈরতান্ত্রিক বলছে এনসিপি। শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই জানালেন কমিশন সচিব। পুলিশি হামলার প্রতিবাদে বিকেলে শিক্ষকদের মার্চ টু সচিবালয়। সারা দেশে কর্মবিরতিতে বন্ধ ক্লাস। কাল চাকসু নির্বাচন, চলছে ভোটের প্রস্তুতি। ডাকসুতে আচরণ ভঙ্গে পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদল শিবিরের। শুনছিলেন শিরোনাম। স্বাগত। এখন দুপুরের সঙ্গে আছে আমরা দুজন, আমি উজ্জ্বল হাফিজ এবং আমি মেহেদিন অ্যানি। হয়রানি কমাতে জামিন হওয়ার পর এক ক্লিকে সে জামিন আদেশ কারাগারে চলে যাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে হাইকোর্টে এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। বলেন, বিচার বিভাগের আলাদা সচিবালয় অন্তর্বর্তী সরকারের সময়ই হবে। সকালে হাইকোর্টে এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। সেখানে আইন উপদেষ্টা আরও বলেন, এখন থেকে জামিন হওয়ার সঙ্গে সঙ্গে সেই আদেশ চলে যাবে কারাগারে। এর আগে 12টা ধাপে কারাগারে বেইল বন্ড যেত, এখন থেকে বেইল বন্ড অনলাইনে যাবে। মূলত মানুষের হয়রানি কমাতে উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বিচার বিভাগের পৃথক সচিবালয় অন্তর্বর্তী সরকারের সময় হবে। জানান, গুমের আইন, দুদক আইন, হিউম্যান রাইটস আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে। এই বেইল বন্ডটা আপনার একটা লোক জামিন পাওয়ার পর আদালত থেকে ছাড়া পাওয়া পর্যন্ত 12টা ধাপে তাকে টাকা দিতে হয়, কোনো ধাপে 12টা ধাপে তাকে হয়রানির সম্মুখীন হতে হয়। আগামীকাল আমরা পাইলট প্রজেক্ট চালু করছি। একটা ক্লিক করবে, আদালতের রায় থেকে সরাসরি এটা জেলখানায় পৌঁছে যাবে, যে জেলখানায় আসামি আছে। লিগ্যাল এইড সার্ভিসটাকে যে আমরা এক্সপ্যান্ড করেছি, যে 11 ধরনের মামলাতে প্রথমেই এটা লিগ্যাল এইডে আসতে হবে, ম্যান্ডেটরি করেছি। যদি স্যাটিসফাইড না হয় কোর্টে যেতে পারে। আমরা বিশ্বাস করি যে এটাতে কোর্টের উপর চাপ অনেক কমবে। মানে মূল বেতনের 20% বাড়ি ভাড়া এবং 3 দফা দাবিতে সারা দেশে 30,000-এরও বেশি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা পাঠদান বন্ধ রেখে তারা অবস্থান নিয়েছেন এবং শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারেও চলছে তাদের অবস্থান কর্মসূচি। শহীদ মিনার মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করার কথা থাকলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিকেল 4টার মধ্যে প্রজ্ঞাপন জারির জন্য সরকারকে সময় বেঁধে দিয়েছেন কিন্তু শিক্ষকরা। এ নিয়ে বিস্তারিত জেনে নেব প্রতিবেদনে। খোলা আকাশের নিচে কেটে গেছে 2 রাত। আরো জোরালো হয়েছে দাবি চাকরি জাতীয়করণ, 20% হারে বাড়ি ভাড়া বাড়ানো সহ 3 দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশের হামলার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। পাশাপাশি সারা দেশে 30,000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রেখে চলছে কর্মবিরতি। মঙ্গলবার সকালে বিভিন্ন জেলা থেকেও অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে হামলার ঘটনার নিন্দা জানান শিক্ষকরা। তারা বলেন, 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবে না। সরকার মহোদয়ের কাছে দাবি জানিয়েছি যে আমাদের 100% নয়, শুধু 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং আমাদের কর্মচারীদের 75% উৎসব ভাতা দিলেই আমরা খুশি হব। স্কুল, কলেজ, মাদ্রাসার শ্রেণী কার্যক্রম কিন্তু নেই, শিক্ষা ব্যবস্থা স্থবির হয়ে গেছে। আমি মনে করছি সরকার এই মুহূর্তে আমাদের দাবি মেলানো দরকার। আমাদের উপর এই নির্যাতিত হামলা চালিয়েছে, আমি আর তীব্র নিন্দা জানাচ্ছি, কারণ তারাও কোনো না কোনো শিক্ষকের হাত দিয়েই আজকে এই পর্যন্ত আসছে। প্রজ্ঞাপন জারি না করা হয় তাহলে আগামী কাল থেকে এর চেয়ে কঠোর পদক্ষেপ কর্মসূচি পালন করবে। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। 1499ও হবে না, 74ও হবে না,
20 মানে 20, 15 মানে 15, 75 মানে 75 দিতে হবে। মার্চ টু সচিবালয় কর্মসূচি নিয়ে পুলিশের রমনা জোনের ডিসি শহীদ মিনারে এসে কথা বলেন শিক্ষক নেতাদের সাথে। পরে বেলা 12টার কর্মসূচি পিছিয়ে বিকেল 4টায় নেওয়া হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উল্লেখিত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারির জন্য সরকারকে সময় বেঁধে দেন আন্দোলনরত শিক্ষকরা। আমরা যদি এখনই সচিবালয় অভিমুখে যাত্রা করি, এর মানে এই না যে এখনই সাথে সাথে হয়ে যাবে। জাস্ট ওনারা যেহেতু কাজ করছেন সেই জন্য আমরা একটু সময় দিলাম। সরকারের পক্ষ থেকে বিকেল 4টার মধ্যে প্রজ্ঞাপনের ঘোষণা না এলে লং মার্চ সহ পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি পালনের কথাও জানান বিক্ষুব্ধরা। শারমিন পুতুল, এখন, ঢাকা। এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূচি নিয়ে প্রতিবেদন দেখছিলেন। এখন বাইজিদ সাদ রয়েছেন শহীদ মিনারে। এছাড়া একই ইস্যুতে ময়মনসিংহ নগরীর প্রিমিয়ার আইডাল হাই স্কুল থেকে যুক্ত আছেন সহকর্মী হারুনুর রশিদ। শুরুতেই শহীদ মিনারে যেতে চাই বাইজিদ সাদের কাছে। সাদ, জানাবেন আন্দোলনরত শিক্ষকদের এই মার্চ টু সচিবালয় কর্মসূচি দুপুরের পরিবর্তে বিকেলে করার কারণ কি, তারা কি বলছেন? মূলত শিক্ষকদের যেই অবস্থান কর্মসূচি চলছে সেটি থেকে মার্চ টু সচিবালয় কর্মসূচির ঘোষণা করা হয়েছিল। তবে সেটি দুপুর 12টায় হবার কথা থাকলেও এখন বিকেল 4টায় সেটি অনুষ্ঠিত হবে, সেটি কিন্তু তারা বলছেন। এর পেছনে মূল কারণ রমনা জোনের ডিসি মাসুদ, তিনি কিন্তু এখানে এসেছিলেন এবং তিনি বলেছেন যে এখন যদি মার্চ টু সচিবালয় কর্মসূচিটি হয় সেক্ষেত্রে পরশুদিন যেই ঘটনাটি প্রেস ক্লাবের সামনে ঘটেছিল সেটির পুনরাবৃত্তি ঘটতে পারে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। এ কারণে কিন্তু শিক্ষকরা তাদের মার্চ টু সচিবালয় কর্মসূচি যেটি রয়েছে সেটি আসলে সময় পিছিয়ে দিয়ে বিকেল 4টায় করেছেন এবং তারা বলছেন এই 4টা পর্যন্ত যদি তাদের দাবি মেনে না নেওয়া হয়, এর মধ্যে কিন্তু তাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছিল শিক্ষা উপদেষ্টার সঙ্গে বসার জন্য, কিন্তু তারা আসলে এখন কারো সঙ্গেই বসতে রাজি নন। তারা বলছেন তাদের যে ন্যায্য দাবি রয়েছে, অর্থাৎ মূল বেতনের 20% বাড়ি ভাড়া সহ অন্য যেই 2টি দাবি রয়েছে, মোট 3টি দাবি নিয়ে তারা যেই অবস্থান কর্মসূচি পালন করছেন সেটি শহীদ মিনারে আজ দ্বিতীয় দিনের মতো চলছে। তারা বলছেন যে এখানেই তারা থাকবেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া হবে। আর মার্চ টু সচিবালয় কর্মসূচি যেটি রয়েছে সেটি বিকাল 4টার সময় অনুষ্ঠিত হবে। যদি এর মধ্যে সরকার তাদের দাবি মেনে নেয়, অর্থাৎ প্রজ্ঞাপন জারি করে কিংবা প্রজ্ঞাপন জারির বিষয়ে আশ্বাস দেয়, দাবি মেনে নেওয়ার বিষয়টি যেটি রয়েছে সেটিতে আশ্বাস দেয়, তাহলে কিন্তু তারা মার্চ টু সচিবালয় কর্মসূচি যেটি রয়েছে সেটি তারা ওদিকে যাবেন না এবং অন্যদিকে পাঠদান কর্মসূচি যেটি বন্ধ রয়েছে, অর্থাৎ সারা দেশে 30,000-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এই মুহূর্তে পাঠদান বন্ধ রয়েছে এবং শিক্ষকরা কর্মবিরতিতে রয়েছেন। এই পাঠদান কর্মসূচিও কিন্তু তারা বন্ধ করবে না, তারা পাঠদান চালিয়ে যাবেন যদি তাদের দাবিটি মেনে নেওয়া হয়। এখানে মূলত এখন সারা দেশ থেকে আসা শিক্ষকরা অবস্থান করছেন, তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন যদি এর মধ্যে সরকারিভাবে কোনো নির্দেশনা আসে তাহলে তারা এখান থেকে চলে যাবেন, না হলে মার্চ টু সচিবালয় কর্মসূচি অর্থাৎ সচিবালয় অভিমুখে তারা রওনা করবেন। এই ছিল আমার কাছে সব শেষ। এবারে জানাবো ময়মনসিংহের পরিস্থিতি। হারুন, জানাবেন এই দাবি আদায়ে পরবর্তী কর্মসূচি সম্পর্কে শিক্ষকরা কিছু জানিয়েছেন কিনা? আজকে ঢাকায় যেমন শিক্ষকদের আন্দোলন চলছে, পাশাপাশি সারা দেশে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা, বিশেষ করে এমপিওভুক্ত যে সমস্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সে সমস্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা কিন্তু কর্মবিরতি পালন করছেন। আমরা দেখেছি যে ময়মনসিংহ অঞ্চলের যে সমস্ত এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সবগুলোতেই কিন্তু দ্বিতীয় দিনের মতো আজকে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা এবং শিক্ষকরা যেটি বলছেন যে তাদের যে যৌক্তিক দাবিতে আন্দোলন চলছে সেই আন্দোলনের দাবি সরকার যতক্ষণ পর্যন্ত না মেনে নেবে বা লিখিত সেই দাবি মেনে নেয়ার ঘোষণা যতক্ষণ পর্যন্ত তারা হাতে না পাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের যে আন্দোলন কর্মসূচি সেগুলো চালিয়ে যাবেন। এবং আমরা দেখছি যে ময়মনসিংহ নগরীর বিভিন্ন বেসরকারি এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা কিন্তু আজকে যথারীতি অন্যান্য দিনের মতো প্রতিষ্ঠানে এসেছেন, কিন্তু তারা তাদের যে জায়গা বসার স্থান শিক্ষক মিলনায়তন সেখানেই তারা অবস্থান করছেন, আজকে ক্লাসে যাননি। এবং আমরা
প্রতিষ্ঠানগুলোতে দেখছি যে শিক্ষার্থীর সংখ্যাও কিন্তু আজকে নেই। দু একজন শিক্ষার্থী আসছে, কিন্তু ক্লাস করার জন্য অন্যান্য সময় যে সমস্ত শিক্ষার্থীরা আসেন সেই শিক্ষার্থীরা কিন্তু আজকে আসেননি। এই মুখরিত ক্যাম্পাস কিন্তু আজকে অনেকটাই ফাঁকা শিক্ষার্থীরা না থাকার কারণে। বিশেষ করে শিক্ষকদের যে কর্মবিরতি এটি জানার কারণেই কিন্তু শিক্ষার্থীরা তাদের যে ক্লাসে আসছেন না। এবং আমি যদি একটু বলে রাখি, শিক্ষকরা যেটি বলছেন যে তারা এখন যে বাড়ি ভাড়া পান বা চিকিৎসা ভাতা পান এটি কিন্তু আসলে কোনোভাবেই যৌক্তিক ভাতা বা হতে পারে না, যার কারণেই কিন্তু তারা আন্দোলন করছেন। এবং তারা যেটি বলেছেন যে চিকিৎসা ভাতা যেটি এখন 500 টাকা দেওয়া হয় সেটি তারা 1500 টাকা চান। বাড়ি ভাড়া যেন শতকরা 20% বৃদ্ধি করা হয় এবং তাদের যে বর্তমানে যে বোনাস দেয়া হয় বা উৎসব ভাতা দেয়া হয় সেটি যেন 100% দেয়া হয়, এই দাবি কিন্তু তারা করছেন। এবং তারা যেটি বলছেন যে তাদের এই দাবি মেনে না নেওয়া পর্যন্ত কিন্তু তারা তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি চালিয়ে যাবেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এবার অন্য প্রসঙ্গ। পিআর পদ্ধতিতে নির্বাচন, জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ 5 দাবিতে রাজধানীর গাবতলী থেকে যাত্রাবাড়ি পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করল জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ সমমনা 6টি রাজনৈতিক দল। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের অভিযোগ, কয়েকজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে। একসাথে গণভোট হলে নির্বাচনের অনেক কিছুই পরিবর্তন হয়ে যাবে বলেও মনে করেন তিনি। আর সুষ্ঠু নির্বাচন করতে 5 দফা দাবি মেনে নেয়ার তাগিদ দিয়েছেন দলগুলোর নেতারা। বিস্তারিত হাসিফ বিল্লার প্রতিবেদনে। সংস্কার এবং এর বাস্তবায়ন পদ্ধতি ঐকমত্য কমিশনের বৈঠকে সমাধান হয়নি বলেই রাজপথে নেমেছে ইসলামী সমমনা দলগুলো। যুগপথ কর্মসূচির অংশ হিসাবে মিছিল, মিটিং, সভা সমাবেশ, গণসংযোগ এবং জেলায় জেলায় স্মারকলিপি দেওয়ার পর এবার রাজধানী জুড়ে মানববন্ধন করল জামাত সহ 6টি রাজনৈতিক দল। মঙ্গলবার যাত্রাবাড়ি থেকে গাবতলী এই 20 কিলোমিটার পথের বিভিন্ন অংশে মানববন্ধন করে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, নিজাম ইসলাম পার্টি ও খেলাফত আন্দোলন। রাজধানীর মৎস্য ভবন এলাকায় বেলা 11টা থেকে 12টা পর্যন্ত মানববন্ধনে অংশ নেয় জামাতের শীর্ষ নেতারা। তারা বলেন, ভোটের অধিকার নিশ্চিতে পিআর পদ্ধতি প্রয়োজন, এতে চাঁদাবাজি বন্ধ হবে বলে দাবি তাদের। এটা পরিষ্কার বলতে চাই, এই সব সংস্কার করার পরেও যদি সনাতন পদ্ধতির নির্বাচন থাকে তাহলে দেশকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করতে পারবো না। দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সংস্কার এবং নির্বাচনের স্বকীয়তা বজায় রাখতে আলাদা ভোট দিতে হবে। যেসব উপদেষ্টা একটি বিশেষ দলের হয়ে কাজ করছে সেসব উপদেষ্টাদের সরিয়ে দিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি। জুলাই বিপ্লবের যে অর্জন, সেই জাতীয় অর্জনকে কোনো দল, গোষ্ঠী একটি দলীয় অর্জনে রূপান্তরিত করে জুলাইয়ের চেতনাকে খিচে ঠেলে দিয়ে আবার সেই দলীয় স্বার্থ হাসিলের জন্য যেনতেনভাবে একটি নির্বাচন করার পায়তারা করছে। নিরপেক্ষ প্রশাসন এবং সিভিল এবং পুলিশ প্রশাসনকে আবার দলীয়করণ করার জন্য এক মহা ষড়যন্ত্র হচ্ছে। এদিকে একই দাবিতে মতিঝিলে মানববন্ধন করে ইসলামী আন্দোলন। এ সময় উপদেষ্টাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেন দলের কেন্দ্রীয় নেতারা। এছাড়া নির্বাচন কমিশন একটি দলকে ক্ষমতায় নিতে মেকানিজম করছে জানিয়ে দলটির নেতারা বলেন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। জাতীয় সংসদ নির্বাচন পিআর ছাড়া এদেশের জনগণ মেনে নেবে না। এই জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট হলে জুলাই সনদ এটাকে অবহেলা করা হবে এবং এটা গুরুত্বহীন হয়ে যাবে। একই সময়ে পল্টন মোড়ে মানববন্ধনে উপদেষ্টাদের সমালোচনা করেন খেলাফত মজলিসের শীর্ষ নেতারা। বলেন, একটি দলকে বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা করছে যা দেশের গণতন্ত্র ও ইসলামী নেতারা। তারা বলেন, উপদেষ্টাদের একটি অংশ একটি দলকে বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা করছে যা দেশের গণতন্ত্র ও ইসলামী মূল্যবোধের পরিপন্থী। আমরা চাই আগামী 17 তারিখ যে আশা করা হচ্ছে সবাই সাইন করবে, এই সাইন করার দিন থেকে শুরু করে 1.5 মাসের মধ্যে বাস্তবায়নের ব্যবস্থা করতে হবে। এদিকে দৈনিক বাংলা মোড়ে বাংলাদেশ খেলাফত মজলিসও একই দাবিতে মানববন্ধনে অংশ নেয়। দলটির শীর্ষ নেতারা বলেন, পিআর ও জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না। এছাড়া একই দাবিতে বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি, বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের শীর্ষ নেতাকর্মীরা শাহবাগে মানববন্ধন করেন। এমন সময় ইসলামী দলগুলো রাজপথে আন্দোলন করছেন যখন আর 2 দিন পর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের কথা। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।
জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আজ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হচ্ছে জুলাই সনদের চূড়ান্ত অনুলিপি। তবে এতে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের উপায় নিয়ে কোনো সুপারিশ থাকছে না। কমিশন জানিয়েছে এই সংক্রান্ত প্রস্তাব পরে অন্তর্বর্তী সরকার ও দলগুলোর কাছে আলাদাভাবে দেয়া হবে। শুক্রবার সনদ স্বাক্ষর অনুষ্ঠান হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। ইতিমধ্যে শুরু হয়েছে আয়োজনের প্রস্তুতি। এতে জাতীয় ঐকমত্য কমিশনকে সহায়তা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ৩০টি রাজনৈতিক দল ও জোটকে সইয়ের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে সব দল শেষ পর্যন্ত সই করবে কিনা তা এখনও নিশ্চিত নয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গঠিত ৬টি সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রস্তুত হয়েছে জুলাই জাতীয় সনদ। ২ দফা আলোচনায় ৮৪টি সংস্কার প্রস্তাবে ঐকমত্যে পৌঁছেছে জাতীয় ঐকমত্য কমিশন। এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এ সময় আক্তার আহমেদ বলেন, এনসিপিকে বিকল্প চাহিদা চেয়ে চিঠি দিয়েছে ইসি। তারা না জানালে কমিশন নিজে থেকে সিদ্ধান্ত নেবে। শাপলার বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান একই, যেহেতু নির্বাচন পরিচালনা বিধিমালায় এটা নাই, অর্থাৎ দেওয়ার সুযোগ নাই। আমরা একটা চিঠি দিয়েছি ওনাদেরকে যে আগামী ১৯ তারিখের ভিতরে ওনারা বিকল্প ওনাদের চাহিত প্রতীক জানাবেন। যদি এটা ১৯ তারিখের ভিতরে না জানান তাহলে স্বীয় বিবেচনায় নির্বাচন কমিশন এ বিষয়ে প্রতীক সিদ্ধান্ত নেবে। এদিকে প্রতীক বরাদ্দ নিয়ে ইসির আচরণ স্বৈরতান্ত্রিক এমন অভিযোগ করে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, ইসি এমন আচরণ অব্যাহত রাখলে নির্বাচনে অংশ নেবে না তার দল। দুপুরে রাজধানীর একটি হোটেলে নাগরিক উদ্যোগ প্ল্যাটফর্মের মতবিনিময় সভা শেষে গণমাধ্যমের কাছে এমন মন্তব্য করেন তিনি। সামান্তার অভিযোগ, উপদেষ্টারা জনগুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে এনসিপির পরামর্শ প্রাধান্য না দিয়ে বিএনপি ও জামায়াতের সুপারিশকে প্রাধান্য দিচ্ছে। সামান্তা দাবি করেন, অধিকাংশ উপদেষ্টাই দায়সারা নির্বাচন আয়োজন করে সরে পড়তে চায়। উপদেষ্টারা জনবিচ্ছিন্ন বলেও মনে করেন এই এনসিপি নেত্রী। এই নির্বাচন কমিশন আসলে প্রথম থেকেই বায়াসড এবং এখন আরও বেশি তার বায়াসনেস প্রকট হয়েছে। এটা শুধু এনসিপির কাছে ক্লিয়ার, এটা আমি মনে করি না, এটা জনগণের কাছেও ক্লিয়ার। সো এনসিপি শাপলা প্রতীক যদি না হয়, তাহলে যদি তাদেরকে বঞ্চিত করা হয় এখান থেকে, এই ক্ষেত্রে যদি স্বৈরতন্ত্রের ভূমিকা আমরা দেখি, তাহলে অবশ্যই আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করব না। বাংলাদেশকে গভীর সমুদ্রে মাছ ধরার শিল্প উন্নয়ন এবং ফল রপ্তানি বৃদ্ধিতে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAOর মহাপরিচালক ডক্টর কু দোং ইউ। রোমে FAOর সদর দফতরে বিশ্ব খাদ্য ফোরামে সংস্থার ৮০ বছর পূর্তি অনুষ্ঠানের ফাঁকে ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠকে এই আশ্বাস দেন ডক্টর কু। বাংলাদেশের আম, কাঁঠাল ও পেয়ারা রপ্তানিতে চীনের আগ্রহ রয়েছে বলেও জানান তিনি। বৈঠকে অধ্যাপক ইউনুস গভীর সমুদ্রে মাছ ধরা, ফল সংরক্ষণ ও রপ্তানি এবং কৃষি পণ্যের উৎপাদন পরবর্তী ব্যবস্থাপনা উন্নয়নে সহায়তা চান। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এ সময় উপস্থিত ছিলেন। গণঅভ্যুত্থান দমনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলায় তৃতীয় দিনের যুক্তিতর্ক চলছে। বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনালে জুলাই আগস্ট আন্দোলনে পতিত সরকার কিভাবে পদ্ধতিগতভাবে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করেছে তার পক্ষে যুক্তিতর্ক তুলে ধরছে প্রসিকিউশন। এদিকে ট্রাইব্যুনাল ২-এ মানবতা বিরোধী অপরাধের মামলায় আসামি পক্ষের সময়ের আবেদনে হাসানুল হক ইনুর অভিযোগ গঠনের শুনানি ২৩ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। এছাড়া পলাতক আওয়ামী লীগ নেতা মাহবুবুল হক হানিফ সহ ৪ জনকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। তিন যুগের অপেক্ষার শেষে কাল হতে যাচ্ছে ৭ম চাকসু নির্বাচন। ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। এদিকে রাকসু নির্বাচনের প্রচারের শেষ দিনে শিবির ও ছাত্রদল প্যানেলের বিরুদ্ধে উঠেছে বিধি লঙ্ঘনের অভিযোগ।
এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত আছেন শোয়েব রহমান, আর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত আছেন রাকিবুল হাসান। শুরুতে চলে যাব চট্টগ্রামে শোয়েবের কাছে। শোয়েব, আপনি জানাবেন যে এর আগেও আপনি জানিয়েছিলেন যে সুষ্ঠু ভোট আয়োজনের প্রশাসনের প্রস্তুতির কথা, তো এই প্রস্তুতি নিয়ে প্রার্থীদের কোনো পর্যবেক্ষণ জেনেছেন কিনা? এনি প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি এবং প্রার্থীরা যেটি জানিয়েছেন যে নির্বাচনের এখন পর্যন্ত যে পরিবেশ, সেই পরিবেশে তারা সন্তুষ্ট এবং প্রার্থীদের সাথে নির্বাচন কমিশন প্রচারণা চলার সময়টাতে কয়েক দফায় বৈঠক করেছেন এবং সেখানে প্রার্থীরা তাদের পর্যবেক্ষণ, তাদের দাবিগুলো জানিয়েছেন। সেই দাবির প্রেক্ষিতে প্রার্থীদের অন্যতম দাবি ছিল স্বচ্ছ ব্যালট বাক্স এবং সেই স্বচ্ছ ব্যালট বাক্স কিন্তু এরই মধ্যে নির্বাচন কমিশন ব্যবস্থা করেছে এবং সেই ব্যালট বাক্সগুলো আজকে যে 5টি কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে এবং সেগুলো সেখানে ডিন অফিসে থাকবে এবং আগামীকাল ভোটের আগে সেগুলো ভোট কক্ষগুলোতে নিয়ে যাওয়া হবে। প্রার্থীদের আরেকটি দাবি ছিল ব্যালট পেপার যেগুলো রয়েছে সেই ব্যালট পেপারে যাতে একটি সিরিয়াল নাম্বার দেওয়া হয়, সেই জায়গা থেকে নির্বাচন কমিশন একটি গোপন কোডের ব্যবস্থা করা হয়েছে এবং কোনো ব্যালট পেপার নিয়ে যদি কোনো সন্দেহ জাগে সেক্ষেত্রে সহজেই তারা সেই গোপন কোডের মাধ্যমে সেই ব্যালট পেপারটি শনাক্ত করতে পারবেন। এর পাশাপাশি প্রার্থীদের একটি দাবি ছিল যে জাকসুর মতো যাতে দীর্ঘক্ষণ গণনায় সময় ব্যয় না হয় এবং সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচন কমিশন তারা জানিয়েছেন যে তারা ওএমআর পদ্ধতিতে ব্যালট পেপার ছাপিয়েছেন এবং সেই ব্যালট পেপারটি ওএমআর পদ্ধতিতেই তারা গণনা করবেন এবং এতে করে সময় কম লাগবে এবং সেখানে তারা স্বচ্ছতা নিশ্চিতের জন্য 2 ধাপে ব্যালটটি গণনা করবেন। প্রথম ধাপে যেই ভেন্ডর থেকে বা যেই কোম্পানি থেকে ব্যালট পেপার রিডার মেশিন আনা হবে সেই মেশিনের প্রথমে বেশিটি বা সেই সফটওয়্যারের প্রথমে সেটি যাচাই করা হবে, ফলাফল গণনা করা হবে এবং সেই ব্যালট পেপারটি পুনরায় বিশ্ববিদ্যালয়ের যে আইসিটি সেল আছে তারা নিজস্বভাবে আবারও সেটিকে গণনা করবেন এবং 2টি ফলাফল যদি ম্যাচ করে সেক্ষেত্রে সেটিকে তারা চূড়ান্ত ফলাফল হিসেবে ঘোষণা করবেন। এইভাবে তারা মূলত বিশ্ববিদ্যালয়ের যে 36 বছর পর নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে স্বচ্ছতার বিষয়গুলো তারা এভাবেই নিশ্চিত করার চেষ্টা করেছেন। আইন শৃঙ্খলা বাহিনীর খবর জানিয়ে আপনাকে শেষ করতে চাই যে 2000-এর মতো সদস্য তারা এখানে কাজ করবেন, র্যাব, পুলিশ, এপিবিএন কাজ করবেন এবং এর পাশাপাশি সেনাবাহিনীকেও কিন্তু অন কলে ডাকার যে প্রক্রিয়া সেটি তারা সম্পন্ন করে রেখেছেন। প্রয়োজন মনে করলে সেনাবাহিনীকেও ডাকা হবে। এবার রাকসুর নির্বাচনের খবর জানতে চলে যাব রাকিবের কাছে। রাকিব, আচরণবিধি নিয়ে শিবির ও ছাত্রদল প্যানেলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে এ নিয়ে প্রার্থীদের কোনো বক্তব্য রয়েছে কিনা জানাবেন। আসলে গতকালকের একটি ঘটনাকে নিয়ে ছাত্রদল এবং ছাত্র শিবির তারা একে অপরকে আচরণবিধি ভঙ্গের অভিযোগ করছিলেন। তবে আজকে সকাল থেকে আমরা কথা বলেছি 2টি প্যানেলেরই ভিপি প্রার্থীদের কাছে। তারা যেটি বলছেন আসলে সবকিছুকে ছাপিয়ে রেখে তারা রাবিয়ানকে এগিয়ে রাখবেন এবং একই সাথে এই যে দীর্ঘদিন পর যে রাকসু নির্বাচন হচ্ছে মূলত সেটির কারণেই তাদের এই শিথিলতা এবং তারা এই বিষয়টিকে গৌণভাবেই আসলে দেখছেন। তো সেক্ষেত্রে আমরা আসলে যেটি দেখছি যে নির্বাচনে যে প্রার্থীরা রয়েছেন প্রায় 905 জন প্রার্থী বিভিন্ন পদে তারা কিন্তু নানাভাবে তাদের নির্বাচনে যে প্রচারণা সেটি চালিয়ে যাচ্ছেন, বিভিন্ন সময় সংবাদ সম্মেলন করছেন এবং আমরা দেখেছি এর মধ্যেই একাধিক 2-1 জন প্রার্থী আরেকজনকে সমর্থন দিয়েছেন। এইভাবে কিন্তু তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং একই সাথে নানান ঢঙে কিন্তু তাদের প্রচারণাগুলো চলছে। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে অনেকে খেলোয়াড় হয়ে আসলে যে ক্রীড়া সম্পাদক পদে রয়েছে তারা সেই প্রচারণাটি চালিয়েছেন। সেখান থেকে তারা যেটি বলতে চেয়েছেন যে আসলে যেই বিষয়ে আসলে উপযুক্ত যেই কার্যক্রমগুলো রয়েছে, যে ইস্তেহারগুলো রয়েছে সেগুলো তারা বাস্তবায়ন করবেন এবং তাদের এই ইস্তেহার বাস্তবায়নের মধ্য দিয়ে মূলত যে দীর্ঘদিনের যে রাকসুর যে দাবি এই ক্যাম্পাসে এবং শিক্ষার্থীরা যে বিষয়গুলোকে নিয়ে আসলে এতদিন যে ভুগেছেন সেগুলো সমাধান করবেন, এমনটা আমরা আসলে লক্ষ্য করেছি। অন্যদিকে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকের ইস্তেহার দেখেছেন এবং যাদের সাথে কথা বলেছে অনেকের সাথে আমরা, তারা যেটি বলছেন যে তারা কিন্তু ইস্তেহার বুঝে এবং যাদেরকে মনে করবেন যে যোগ্য, যারা কিনা আসলে তাদের এই প্রচারণায় নিজেদেরকে আসলে প্রমাণ করতে পারবেন এবং তাদের ইস্তেহার এবং তাদের এই বিষয়গুলোকে ঠিকঠাকভাবে আসলে বাস্তবায়ন করতে পারবেন রাকসুতে এসে, তাদেরকেই মূলত আসলে তারা নির্বাচিত করবেন এবং আমরা এখানে দেখছি যে এইভাবে কিন্তু প্রচারণা চলে যাচ্ছেন এবং এই যে শেষ মুহূর্তে যে প্রচারণা সেটি আমরা লক্ষ্য করছি যে তারা আজকে একেবারে আচরণবিধি নিয়ম অনুযায়ী ঠিক রাত 12টা পর্যন্ত সময় পাবেন। এই প্রত্যেকটি সময়কে তারা কাজে লাগাতে চাচ্ছেন এবং আপনারা জানেন যে সকালবেলা যে ক্লাস পরীক্ষার পরে যে শিক্ষার্থীরা
যেখানে যেখানে ছিলেন সেখানে সেখানে প্রার্থীরা ছুটেছেন এবং তাদের প্রত্যেকটা মুহূর্তকেই তারা কাজে লাগাতে চান বলছেন প্রার্থীরা। তো এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের প্রচার প্রচারণা আমার কাছে সর্বশেষ। চাকসু এবং রাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। শীতের আগে তীব্র গ্যাস সংকটে বাসাবাড়িতে জ্বলছে না চুলা। রাজধানীর অনেক এলাকায় গ্যাস সংকট রূপ নিয়েছে স্থায়ী সমস্যায়। একই চিত্র শিল্প কলকারখানাগুলোতেও। বাধ্য হয়ে বিকল্প পথে ঝুঁকছেন ব্যবসায়ীরা। বিশেষজ্ঞরা বলছেন এলপিজির বাজার বাড়াতে বাসাবাড়িকে পরিকল্পিতভাবে ন্যায্য গ্যাস পাওয়া থেকে বঞ্চিত করছে সরকার। মানবেন্দ্র বড়াইয়ের ক্যামেরায় আরও জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। মোহাম্মদপুরের বাসিন্দা আশরাফুন নিহার প্রতিদিন সকালে নাস্তা তৈরি করাই তার জন্য চ্যালেঞ্জ। সন্তানের টিফিন পর্যন্ত দেয়া কঠিন হয়ে পড়ে। কেবল সকাল নয়, দিনের অধিকাংশ সময়ই থাকে না গ্যাস। বেবির নাস্তা, হাজবেন্ডের ব্রেকফাস্ট, টিফিন এত কিছু হয়ই না। 7:30টার ভেতরে দেখা যাচ্ছে গ্যাস এত লো হয়ে যাচ্ছে, দুপুরের রান্নার কথা তো চিন্তাই করতে পারি না। রাজধানীর উত্তরখান, দক্ষিণখান, মিরপুর, মোহাম্মদপুর, ভাটারা, রামপুরা, বনশ্রী, তেজগাঁও, শাহজাহানপুর এবং পুরান ঢাকার অধিকাংশ এলাকায় চলছে গ্যাসের চরম সংকট। ফলে একদিকে যেমন গ্রাহকদের খরচ বাড়ছে, তেমনি ব্যাহত হচ্ছে তাদের স্বাভাবিক জনজীবন। গ্যাস থাকেই না বলতে গেলে, কিন্তু বিল তো ঠিকই দিতেছি। এই যে বিল এখানে দেওয়া, টাকা দেওয়া, বাড়ি থেকে আবার খাবার দাবার কিনে আনা, আয় থেকে ব্যয় বেশি চলে যাচ্ছে। আমরা তো সকালে অফিসে যাই, গ্যাসের জন্য রান্না করা ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারি না, ঠিক মতো নিয়ে যেতে পারি না। যে একটু আগে আসলো তাও অল্প গ্যাস। সকাল গড়িয়ে সন্ধ্যা, কিছুক্ষণ আগে মাত্র এসেছে গ্যাস, তবুও জ্বলছে মিটমিট করে। বাসাবাড়ির এই সংকট উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত সবখানেই বিদ্যমান। এখন প্রশ্ন হচ্ছে, বাসাবাড়ির এই গ্যাসের সংকট সংক্রমিত হয়েছে কি শিল্পের কারখানাগুলোতেও? শিল্প খাতে গ্যাসের সংকট বহু পুরনো। রাজধানী ঢাকা থেকে শুরু করে গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, আশুলিয়া, ভালুকা, নরসিংদী, মুন্সিগঞ্জ সহ সব প্রধান শিল্প অঞ্চলেই কমে গেছে গ্যাস সরবরাহ। এতে পোশাক শিল্প, সিরামিক, সিমেন্ট খাতের মতো গ্যাস নির্ভরশীল খাতগুলোই কমেছে উৎপাদন। পরিস্থিতি সামাল দিতে অনেক ব্যবসায়ী এখন বাধ্য হয়ে ঝুঁকছেন বিকল্প জ্বালানির দিকে। যে ধরনের সংকট এখন দেখা যাচ্ছে গ্যাসে, সেখানে আমরা দেখছি যে অর্ডার ডেলিভারি ইন টাইম দিতে পারছে না। এখনই চিন্তা করতে হবে যে গ্যাসের অল্টারনেটিভ যে সমস্ত সোর্সগুলো রয়েছে, সেই সোর্সগুলোকে ডেভেলপ করা। অলরেডি 2টি প্রজেক্টে আমি গ্যাস বয়লার থেকে জুট বয়লারে ট্রান্সফার করেছি, যেটা হচ্ছে যে আমি ন্যাচারাল গ্যাস আর ইউজ করছি না। এই জন্য করছি না কারণ যে সময়টা গ্যাস থাকে না, সেই সময়টা আমাদেরকে সিলিন্ডার দিয়ে ফ্যাক্টরি রান করতে হয়, সিলিন্ডার গ্যাস দিয়ে, এবং সেটা আমাদের জন্য ব্যয়বহুল প্লাস রিস্ক। বিদ্যুৎ ও শিল্প খাতে গ্যাসের সংকট সমাধানকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। মন্ত্রণালয়ের নীতিগত সিদ্ধান্তে কমানো হচ্ছে বাসাবাড়িতে গ্যাস সরবরাহের হার, বলছে তিতাস। এদিকে স্বল্প জনবল নিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করাও কার্যকরভাবে সম্ভব হচ্ছে না বলে জানায় বিতরণ প্রতিষ্ঠানটি। সাপ্লাই আমাদের একটু কম এখন এই মুহূর্তে, কারণ এলএনজি বেসড আমাদের এখন অনেকটা হয়ে যাচ্ছে। 35%-এর মতো আমরা এলএনজি ইম্পোর্ট করে আমরা চালাচ্ছি। তো সেক্ষেত্রে সরকারের যে এলএনজি আমদানির যে নীতিমালা বা যে প্ল্যান, সে অনুযায়ী যখন বিদ্যুতের ডিমান্ডটা খুব বেশি থাকে গরমকালে, তখন এলএনজির পরিমাণটা একটু বৃদ্ধি আনে সরকার। তো সারা বছরে টোটাল যে ইকুয়াল ডিস্ট্রিবিউশন যে আনা হয় তা কিন্তু না, কিছুটা কম এলএনজি আনা হচ্ছে। শীতকালে বিদ্যুতের ডিমান্ডটা কমে যাচ্ছে। এই জন্য বাসাবাড়িতে যদি আমাকে ফুললি দিতে হয় গ্যাস, তাহলে আমাকে অন্য যে প্রায়োরিটি সেক্টর যেটা আছে, প্রথম প্রায়োরিটি বিদ্যুৎ, সার, ইন্ডাস্ট্রি, এগুলোতে কমিয়ে দিতে হবে। এই ক্ষেত্রে সরকারের কিছু ডিসিশনের বিষয় আছে। ঢাকার আমার ডিমান্ড হলো 150-60 মিলিয়ন গ্যাস দিলে আমার যে বৈধ কাস্টমার আছে কোনো সমস্যা নেই। আমি 170-80 দিয়েও কভার করতে পারছি না, কারণ কি সব অবৈধ নিচ্ছে সরকার। বাসাবাড়িতে গ্যাস না দিয়ে মাস শেষে টাকা নেওয়া মানবাধিকারের চরম লুণ্ঠন বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। অভিযোগ করেন এলপিজির বাজার সম্প্রসারণই তাদের মূল লক্ষ্য। এই সেক্টরে গ্যাসের ব্যবসা অর্থাৎ এলএনজির ব্যবসা তৈরি করার জন্য যারা ইম্পোর্টার তারা উঠে পড়ে লেগেছে। একদিকে গ্যাস দিচ্ছে না, আরেকদিকে তারা ফুল পয়সা নিচ্ছে। এর থেকে অবিচার আর কি করতে পারে? এটাকে চরম লুণ্ঠন ছাড়া কি বলা যায়? তাদেরকে সব মাজায় দড়ি বেঁধে নিয়ে আসা উচিত, এই সমস্ত কর্মকর্তা কর্মচারীরা যারা এসব কথাবার্তা বলে। সরকারকে ব্যবসা করার নীতি থেকে সরে এসে জ্বালানিকে সেবা খাত হিসেবে ব্যবহার করার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। সার কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশনের প্রস্তাবিত 150% দাম বৃদ্ধিকে ভুল নীতি আখ্যা দেন তিনি। যখন সারের দাম বেড়ে যাবে তখন খাদ্য উৎপাদন কোত্থেকে হবে?
আর খাদ্য উৎপাদন না হলে খাদ্যও কি সরকার আমদানি করে নিয়ে আসবে? এই প্রক্রিয়ায় সরকার তো খাদ্য সংকটে ফেলবে, সারা জনগণকে দুর্ভিক্ষ ডেকে আনবে। দেশে দৈনিক গ্যাসের চাহিদা অন্তত 420 কোটি ঘনফুট। তবে এলএনজি সহ বর্তমানে সরবরাহ হচ্ছে দিনে 250 থেকে 270 কোটি ঘনফুট। ফলে প্রতিদিন 150 থেকে 170 কোটি ঘনফুট গ্যাসের ঘাটতি থেকেই যায়। মাহবুব হাসান রিপন, এখন ঢাকা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ভূমিকা রাখতে পারেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সোমবার মিশরের শান্তি সম্মেলন শেষে হোয়াইট হাউসে যাওয়ার সময় এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানান রুশ নেতৃত্বের কাছে দারুণ গ্রহণযোগ্যতা রয়েছে এরদোয়ানের। রয়টার্স জানায় গেল সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন এরদোয়ান, যেখানে ইউক্রেন যুদ্ধের ন্যায়সঙ্গত ও স্থায়ী সমাধানে কূটনৈতিক প্রচেষ্টার উপর জোর দেন তুর্কি প্রেসিডেন্ট। এদিকে শুক্রবার ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে পারেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় জেলেনস্কি জানান ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ও দীর্ঘমেয়াদী শান্তি নিশ্চিতে রাশিয়াকে চাপে ফেলতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংস্থাগুলোর সঙ্গেও বৈঠক করবেন তিনি। কমলাপুর স্টেডিয়াম ও বাফুফে সংলগ্ন মাঠে একই দিনে উদ্বোধন হলো অ্যাস্ট্রোটার্ফ। মঙ্গলবার সকালে কমলাপুরের টার্ফ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ফিফার অর্থায়নে প্রায় 16 কোটি টাকা ব্যয়ে বসানো হয়েছে নতুন দুটি টার্ফ। বাফুফে ও গ্রিনফিল্ড নামের একটি প্রতিষ্ঠানের সমন্বয়ে টার্ফের তদারকি চলবে। আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে কমলাপুর স্টেডিয়ামের সংস্কার কাজ। মাঠগুলোতে মহানগর লীগ ও বয়স পর্যায়ের বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে বাফুফে। পাশাপাশি রেফারিদের কোর্সগুলো কমলাপুর স্টেডিয়ামে করার পরিকল্পনা করছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। শেষ করবে এখন দুপুর। শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। এক ক্লিকেই জামিন আদেশ যাবে কারাগারে। এই সরকারের আমলে বিচার বিভাগের আলাদা সচিবালয়। একটা ক্লিক করবে, আদালতের রায় থেকে সরাসরি এটা জেলখানায় পৌঁছে যাবে, যে জেলখানায় আসামি আছে। পিআরকে জুলাই সনদের অন্তর্ভুক্ত করে গণভোট চায় জামায়াত সহ সমমনা দল। মানববন্ধনে উপদেষ্টাদের সমালোচনা। প্রতীক নিয়ে ইসির আচরণ স্বৈরতান্ত্রিক বলছে এনসিপি। শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই জানালেন কমিশন সচিব। পুলিশি হামলার প্রতিবাদে বিকেলে শিক্ষকদের মার্চ টু সচিবালয়। সারা দেশে কর্মবিরতিতে বন্ধ ক্লাস। কাল চাকসু নির্বাচন, চলছে ভোটের প্রস্তুতি। রাকসুতে আচরণ ভঙ্গে পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদল শিবিরের। এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon। সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।